গলার হাড়ে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে। মমিতা দেবনাথকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে ইতিমধ্যে সকল তথ্য ফাঁস হয়ে গিয়েছে। আমি রিকোয়েস্ট করে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সকল তথ্য জানবেন মমিতাকে কিভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে কিছু সংখ্যক গণধর্ষণকারীদেরকে গ্রেপ্তার করেছেন পুলিশ। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সকল তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা একটা ভিডিও দেখে আসি। সেই ভিডিওটি দেখলে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে তাকে কিভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। 9 আগস্ট 2024 সকাল 7:30 কলকাতার আরজিকর হাসপাতালের সেমিনার রুমে একটা মেয়ের মৃতদেহ পাওয়া যায়। তার সারা শরীরে ছিল আঘাতের চিহ্ন, চোখ মুখ দিয়ে রক্ত ঝরছিল, তার শরীরের নিচের অংশ ছিল উলঙ্গ, মেয়েটির পা এবং পেটেও ছিল আঘাতের দাগ, তার প্রাইভেট পার্টস দিয়েও রক্ত ঝরছিল। আর এই মেয়েটা কে ছিল জানেন? সে ছিল এই হাসপাতালের একজন স্টুডেন্ট, একজন জুনিয়র ডাক্তার, যে ডাক্তারকে আমরা ভগবান মনে করি সেই ডাক্তার। আর এটুকু শুনে একজন গন্ডমূর্খ বলতে পারবে যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা তো নয়, কারণ যে অবস্থায় মেয়েটির মৃতদেহ ছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার উপর অমানবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছিল। কিন্তু যখন হাসপাতালের পক্ষ থেকে মেয়েটির বাড়ির লোককে এই বিষয়ে বলা হয়, তখন বলা হয় যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এমনকি এমনটাও দাবি করা হয় যে পুলিশও শুরুর দিকে এটাকে আত্মহত্যার ঘটনা হিসাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কেন? পুলিশ কেন শুরুতে তদন্তের দিকে এত উদাসীন ছিল? কিভাবে এই মেয়েটির মৃত্যু হলো আর কে সেই অপরাধী? বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। 9 আগস্টের গভীর রাত, যখন কলকাতাবাসী গভীর ঘুমে মগ্ন, তখন আমাদেরই এক বোন, এক দিদি নিজের জীবন বাঁচাতে লড়াই করছিলেন, নিজের সম্মান বাঁচাতে লড়াই করছিলেন। তিনি প্রতিদিন লড়াই করেন, তবে সেটা রোগীর জীবন বাঁচাতে। কিন্তু আজকের লড়াইটা ছিল তার নিজের। সে আপ্রাণ চেষ্টা করেছিল নিজেকে বাঁচাতে, কিন্তু পারেনি। হিংস্র জন্তুর শিকার হয়েছিল সে। তো চলুন আজ এক হেরে যাওয়া নারীর কথা বলবো, যে চোখে স্বপ্ন দেখেছিল মানুষকে সেবা করার। কলকাতার নামকরা হাসপাতাল আরজিকর, সেখানে 31 বছর বয়সী পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তার অভয়া। এখানে আমি তার আসল নাম বলবো না বা তার ছবিও দেখাবো না। আমি অনেককে দেখেছি ফেসবুকে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অভয়ার ছবি সহ পোস্ট করতে। দেখুন, একজন রেপ ভিকটিমের ছবি এবং তার আইডেন্টিটি পাবলিশ করা সেকশন 228A IPC তে ইল্লিগাল এবং এটা একটা ক্রাইম। তো বৃহস্পতিবার তার 36 ঘন্টার ডিউটির পর রাত 12টায় অভয়া আরজিকর মেডিকেল হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে যান। এখানে তার সাথে তার বন্ধুরা ছিলেন, যাদের হাসপাতালে সেদিন নাইট ডিউটি ছিল। রাতে অনলাইনে খাবার অর্ডার করে তারা খাওয়া দাওয়া করেন, আর এরপর বেশ কিছুক্ষণ তারা আড্ডা দেন। অলিম্পিকে নীরাজ চোপড়ার খেলাও তারা দেখেন। এরপর রাত 3টের দিকে তিনি ঘুমিয়ে পড়েন, আর পরদিন সকাল 7:30টার দিকে একটা নীল ম্যাট্রেসের উপর অভয়ার মৃতদেহ পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তে এটা মনে করা হচ্ছে যে ভোর রাত 3টে থেকে সকাল 6টার মধ্যেই তার মৃত্যু হয়েছিল। তবে শুরুর দিকে কিন্তু পুলিশ তদন্তে একদমই জোর দেয়নি। আর তখন শুরু হয় বাকি ছাত্রছাত্রীদের বিক্ষোভ। সারা রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে আন্দোলন শুরু হয়, আর শেষে এক প্রকার তড়িঘড়ি করে কলকাতা পুলিশ তাদের তদন্ত শুরু করে। একজন ম্যাজিস্ট্রেট এবং অভয়ার মা এবং তার দুজন ব্যাচমেটের সামনে অভয়ার মৃতদেহের পোস্টমর্টেম করা হয়, আর পুরো পোস্টমর্টেমটাকে রেকর্ড করা হয়। আর এখান থেকে উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন। অভয়ার গলার হাড় ভাঙা ছিল, মানে তাকে গলা টিপে শ্বাস বন্ধ করে হত্যা করা হয়েছিল। তার শরীরে সিমেন্ট পাওয়া গেছে, তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল, চোখে, ঠোঁটে, মুখে সব জায়গায় আঁচড় এবং আঘাতের দাগ ছিল, তার গোড়ালি ভাঙা ছিল। আর এই সমস্ত কিছু ইন্ডিকেট করে যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল। আর এই পর্যায়ে দাঁড়িয়ে তখন পর্যন্ত জানা যায়নি যে এই কাজটা কে করেছে, ঠিক কি হয়েছে। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যায় ভিকটিম ব্লেমিং এবং নিজেদের দায় ঝাড়ার পর্ব। আরজিকর মেডিকেল হাসপাতাল কলেজের প্রিন্সিপাল বলেন, মৃত ছাত্রী রাতে একা সেমিনার হলে ঘুমানো বা থাকা উচিত হয়নি। মানে এক প্রকার বলতে চেয়েছেন যে অভয়া যে মারা গেছে এটা তার দোষ। সে গিয়েছিল বলেই তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে মারা হয়েছে। এখানে খুনির কোনো দোষ নেই। আর আপনাদের বলে দেই, ঠিক এই ভয়ে দেশ জুড়ে হয়ে যাওয়া প্রতিদিন হাজার হাজার ধর্ষণের কোনো রিপোর্ট হয় না, কারণ ভিকটিমরা ভয় পায় যে শেষে হয়তো তাকেই দোষ দেওয়া হবে আর বলা হবে এটা তো তোর জন্যই হয়েছে। আর এই সন্দীপ ঘোষ মানে কলেজের প্রিন্সিপালকে এর আগেও দুবার দুর্নীতির জন্য আরজিকর হাসপাতাল থেকে অন্য হাসপাতাল ট্রান্সফার করা হয়েছিল। ইভেন গত বছর র্যাগিং এর ঘটনার সাথেও এনার যুক্ত থাকার কথা উঠেছিল। হাসপাতালের ফান্ডে গরমিল, ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা, এরকম আরো বহু ঘটনা রয়েছে। তবে তার বিরুদ্ধে যখনই কোনো স্টুডেন্ট কথা বলে তিনি তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বা সিনিয়রদের দিয়ে সেই স্টুডেন্টের উপর চাপ সৃষ্টি করেন। না, এটা আমি নিজের মন গড়া কথা বলছি না, এই সমস্ত কিছু নিউজ মিডিয়ায় পাবলিশ হয়েছে এবং সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এই নিউজগুলো পড়লে আরো অনেক কিছু জানতে পারবেন। তো এবার শুরু হয় তদন্তের নেক্সট স্টেপ। প্রশ্ন ওঠে যে অভয়া সেদিন কেন ওই সেমিনার রুমে গিয়েছিল। আর তদন্তে জানা যায় শুধুমাত্র সেদিন নয়, নাইট ডিউটিতে থাকা বেশিরভাগ জুনিয়র ডাক্তাররাই ওই রুমে যেতেন রেস্ট নিতে। কারণ যে ডাক্তাররা দিন রাত রোগীদের সেবায় ব্যস্ত থাকেন তাদের বিশ্রামের জন্য, রেস্টের জন্য এত বড় হাসপাতালে কোনো পর্যাপ্ত রুম নেই। সেমিনার রুমে এসি আছে, তাই এখানে তারা রেস্ট নেন। আর এরবার শুরু হয় খুনিকে খোঁজার পালা। সেমিনার রুমে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না, ক্যামেরা ছিল বাইরে করিডরে। আর সেই সিসিটিভি ফুটেজেই রাত 3টে থেকে 6টার মধ্যে মোট 4 জনকে দেখা গেছে। এই 4 জনকে জেরা করা হয়। 3 জন জানায় যে তারা রোগীর পরিবারের লোক,
আর তাদের যুক্তি হিসাবে তাদের উপর কোনো সন্দেহ ছিল না। কিন্তু একজন, তার কাছে কোনো প্রশ্নের সঠিক উত্তর ছিল না। তার নাম হলো সঞ্জয় রায়। ভোর 4টের দিকে সেমিনার রুমে সে ঢোকে আর 4:45 সেমিনার রুম থেকে বেরিয়ে আসে। সে যখন ভেতরে ঢুকেছিল তার গলায় একটা ব্লুটুথ হেডফোন ছিল, কিন্তু সে যখন বেরিয়ে আসে তখন তার কাছে সেই হেডফোনটা ছিল না। আর সেই হেডফোনটা পাওয়া গেছে অভয়ার মৃতদেহ যেখানে পড়েছিল সেখানে। আর এখান থেকেই পুলিশ কনফার্ম হয় যে সঞ্জয় রায় হলো সেই ব্যক্তি যে এই ধর্ষণ এবং খুন করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সঞ্জয় রায় কে? এই সঞ্জয় রায় হলেন কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার। 2019 সালে সিভিক ভলেন্টিয়ার তিনি চাকরি পান। এবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে সিভিক ভলেন্টিয়ারের কাজ তো ট্রাফিক সামলানো আর পুলিশের কাজে টুকটাক হেল্প করা, তাহলে সে অত রাতে আরজিকর হাসপাতালে কি করছিল? সে ঢুকলোই বা কি করে? তো 2019 সালে সঞ্জয় রায়ের চাকরি হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। কিন্তু সেখানে জয়েন করলেও একদিনও তিনি সেখানে ডিউটি করেননি। উল্টে নেতামন্ত্রী বলুন বা পুলিশের উপরের মহলের ক্ষমতায় সে ট্রান্সফার নেয় ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আর এখান থেকেই আরজিকর হাসপাতালে মাঝে মাঝে তার আসা যাওয়া ছিল। বিভিন্ন রোগীকে সে অ্যাডমিট করাতো। আর এই কারণেই হাসপাতালের সমস্ত কিছু তার জানা ছিল, এমনকি কোথায় কি আছে, কোন রুমে কে কখন থাকে, সে সব জানতো। আর রাতের বেলায় বলুন বা দিনের বেলায় সে নিজের প্রভাব খাটিয়ে যখন তখন সেখানে আসা যাওয়া করতো। আর এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার হলেও এর হাবভাব ছিল কলকাতা পুলিশের কোনো বড় অফিসারের মতো। এলাকার লোকজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, মহিলা পুলিশদের সাথে অশালীন আচরণ করা, এছাড়া সিভিক ভলেন্টিয়ার হয়েও কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়ন ব্যারাকে থাকা, 5টা বিয়ে করা, মোবাইলে অশ্লীল ভিডিও, এমন অনেক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে। তবে কলকাতা পুলিশ বলছে যে এই লোকটা অলরেডি তার দোষ স্বীকার করে নিয়েছে আর শিয়ালদা হাইকোর্ট তাকে 14 দিনের পুলিশ কাস্টাডি দিয়েছে। এবার এই পর্যন্ত শুনলে মনে হবে বাহ, দোষী তো ধরা পড়েই গেল, তাহলে আবার কি? এবার তাকে দ্রুত শাস্তি দিলেই হয়। এবং অলরেডি মুখ্যমন্ত্রী বলেছেন যে তারাই দোষীর ফাঁসির আবেদন করবে। কিন্তু যখনই আপনি ঘটনাগুলো ডিটেলসে যাবেন তখন আপনার মনে প্রশ্ন আসবে। মাত্র 45 মিনিট, এই 45 মিনিটের মধ্যে সেমিনার রুমে যাওয়া, সেখানে কি ধর্ষণ করা, তাকে গলা টিপে হত্যা করা, আবার বহাল তবিয়তে সেখান থেকে বেরিয়ে আসা। এবার নিউজ মিডিয়া সঞ্জয় রায়ের যে চেহারা দেখা গেছে তাতে একটা প্রশ্ন আসে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এটা আদৌ করা সম্ভব? উল্টেই ঘটনার সময় সঞ্জয় নেশায় ছিল। আর তখনই উঠে আসে আর একটা শকিং নিউজ, সেটা হলো যে সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো মমিতার সকল তথ্য জানতে পারলেন যে মমিতাকে কিভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মধ্যে কোনো গণধর্ষণ হচ্ছে ঠিক একইভাবে নেটিজনরা মতামত জানাচ্ছে যে এই গণহত্যা, এই গণধর্ষণকে কড়াভাবে বিচার করা হোক, তা নাহলে দিন দিন আরও গণধর্ষণ বাড়িয়ে যাবে। মমিতাকে যেভাবে গণধর্ষণ করে তারা হত্যা করেছে ঠিক একইভাবে তো আমাদেরও বোনকে তারা গণধর্ষণ করে হত্যা করতে পারে। তাই এর আসলে একটি সঠিক কঠোর একটি বিচার চাই। সম্মানিত ভিউয়ার্স, মমিতার বিষয়ে আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই সেই মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।